এসেছে সময় জীবনকে সাজাবার। চলো না স্বপ্ন দেখি সোনালী দিনে, সোনালী আলোর প্রভার। এসো না স্বপ্ন ধরি সোনালী ক্ষণে, সোনালী মনের ছোঁয়ায়। আমরা সোনালী পরিবার, আমরা সোনালী পরিবার। সোনালী জীবন সুখের জীবন, সোনালী জীবন সুখের জীবন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সোনালী লাইভ সোনালী জীবন অনুষ্ঠানে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে বরাবরের মতো, এবং অবশ্যই আজও এই আয়োজনটি একটি বিশেষ বিষয় নিয়ে আমরা শুরু করব। কথা বলবো আমাদের আজকের অতিথিদের সাথে। অনুষ্ঠানটি শুরু করবার আগে জানিয়ে দিতে চাই, সোনালী লাইভ সোনালী জীবন অনুষ্ঠানটি মূলত একটি বীমা বিষয়ক অনুষ্ঠান। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বীমা শিল্পের নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে, এবং একই সাথে চেষ্টা করি সাধারণ মানুষকে আমাদের বীমা শিল্পের প্রতি উৎসাহিত করতে। প্রিয় দর্শক, সোনালী লাইভ সোনালী জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের বিষয়, যে বিষয়ে আলোকপাত করা হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের আলোচ্য বিষয় জীবন বীমা শিল্পের পরিবর্তন। আর এই বিষয়ে কথা বলতে দুজন সম্মানীয় অতিথি রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। অতিথি হিসেবে আজ রয়েছেন আইসিএমএ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও আইসিএমএ জার্নালের এডিটর, এবং বর্তমানে বীমা শিল্পের সাথে যুক্ত রয়েছেন জনাব রুহুল আমিন এফসিএমএ, এবং রয়েছেন সাবেক ব্যাংকার এবং বর্তমানে সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার জনাব মঞ্জুর। স্বাগত আপনাদের দুজনকে। প্রথমেই জনাব রুহুল আমিন, আপনার কাছে আমি বলবো যে কেমন লাগছে আমাদের এই আয়োজনে এসে, বিকজ আজ প্রথমবারের মতো আপনাকে আমি পেয়েছি। ভালো, বেশ ভালো। জনাব রুহুল আমিন, আপনার কাছ থেকে জানতে চাই, বীমা শিল্প খুবই চ্যালেঞ্জিং একটা শিল্প। তো এত জায়গায় এত গুরুত্বপূর্ণ পদে আপনি ব্যস্ত ছিলেন, কর্মরত ছিলেন, সেই জায়গা থেকে এখন চ্যালেঞ্জিং পেশা বীমা শিল্পের সাথে নিজেকে নিযুক্ত করেছেন, এর কারণটা কি? আমি বেসিক্যালি অর্থনীতিবিদ এবং হিসাববিদ, এবং বেশ জীবনে 30 বছরই ব্যবস্থাপনায় ছিলাম, কোম্পানি ম্যানেজমেন্টে। তো সবসময় মনে হয়েছে যে এদেশের মানুষ কেন বিদেশে যায়। আমার চাচা এত 72 বছর বয়সে তিনি কানাডার মতো ঠান্ডা একটা কোল্ড কান্ট্রিতে কেন গেলেন? তিনি তো গেলেন, তারপর উনি তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে গেলেন। তারপরে দেখি যে আমার ভাগনা ভাগ্নি ওরাও বিদেশে যায়, কেউ কানাডাতে গেছে, কেউ ইউকেতে আছে, কেউ জার্মানি, ইটালি। আমি ভাবলাম কেন, কিসের জন্য যায়? ওখানে গিয়ে তো এই দেশের মতো সম্মান তারা পায় না, তারা অড জব করছে, কেন যায়? একটাই কারণ, সোশ্যাল সিকিউরিটি। তা আমার কাছে মনে হয়েছে এই সোশ্যাল সিকিউরিটির জন্যই যদি যায়, তাহলে এই সোশ্যাল সিকিউরিটি আমরা কেন দিতে পারি না? কোথায় প্রতিবন্ধকতা? আমি যেখানে ছিলাম আগে, আমি যখন চলে আসলাম ব্যবস্থাপনা পরিচালক হিসাবে, বেরিয়ে আসার পরে দেখলাম যে আমার এই যে বুড়ো বয়সে আমার সোশ্যাল সিকিউরিটি কি? বুড়ো বয়সে আই হ্যাভ টু আস্ক সামওয়ান যে আমাকে অন্তত নাতি নাতনিরা যদি যখন কিছু ঈদে বকশিস নিতে আসে, সেটা হয়তো কারো কাছ থেকে চেয়ে নিতে হবে কেন? তো এই যে রিটায়ারমেন্ট লাইফে মানুষের যে কষ্টটা, তারপরে বাবা মারা গেল, সন্তানদের লেখাপড়াটা অনিশ্চিত হয়ে পড়ছে, এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমি একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম। তো আল্লাহর কাছে হাজার শুকর, 100% ERP বেসড স্বচ্ছ একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সেজন্যই বিমাতে আমার আশা। মিস্টার মোর্শেদ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো দেশের বিখ্যাত একটি ব্যাংকে ছিলেন এবং দীর্ঘ 13 বছরের ক্যারিয়ার ছিল। HSBC আমি ব্যাংকটির নাম বলছি, যেটি আসলে শুধুমাত্র ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনালি তাদের প্ল্যাটফর্ম রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি কেন বীমা পেশার সাথে নিজেকে নিযুক্ত করলেন? প্রথমেই যেটি আমি বলবো সেটি হচ্ছে যে স্যার যেটি বলছিলেন যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে আমি নিজেও গত 22-23 বছর যাবৎ প্রত্যক্ষ পরোক্ষভাবেই আমি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত। আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে ব্যাংকিং খাতটি যেভাবে উন্নয়নের দিক নির্দেশনা পেয়েছে
ইন্স্যুরেন্স খাতটির একটি দুর্বলতা ছিল, সেটি নীতিমালাগতভাবে বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা এবং উদ্যোক্তাদের যে বিষয়গুলোর আরও বেশি ইনভলভমেন্ট দরকার ছিল, সেগুলোর ল্যাকিংসের কারণেই বা সেগুলোর অবর্তমানের কারণেই কিন্তু বিমা খাতটি প্রসারিত হয়নি। এবং 2010 সনের পর থেকে যখন দৃশ্যমান হলো যে বর্তমান সরকার যখন বাংলাদেশের জীবন বীমা এবং সাধারণ বীমা দুটির ক্ষেত্রেই একটি রেগুলেটরি অথরিটি ফর্ম করলো, পাশাপাশি নীতিমালা প্রণয়ন করলো এবং বীমা আইনকে সংশোধন করলো, তখন কিন্তু দৃশ্যমান হলো যে গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের সামাজিক নিরাপত্তাটির গুরুত্ব অনুধাবন করছেন এবং এটি বাস্তবায়নের সমস্ত রূপরেখা তারা তৈরি করে ফেলেছেন। আমার বুঝতে বাকি নেই একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে যে সেখানে একটি অপরচুনিটি তৈরি হতে যাচ্ছে, এবং সেটি যেহেতু আমি একজন এক্স ব্যাংকার এবং দীর্ঘদিন ধরে ফাইন্যান্সের সাথে জড়িত, সেটিকে ক্যাপিটালাইজ করার ক্ষেত্রে আই বিন স্টার্টেড টু লুকিং আফটার দ্যাট যে কোথায় কাজ করা যায় বা কোথায় গেলে এটিকে ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে নেওয়া যায়। অ্যান্ড দেন আই ফাউন্ড দ্যাট 2018-এ যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে যে 35টি কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তার মধ্যে একমাত্র কোম্পানি হিসেবে আমার অ্যাসেসমেন্টে আসলো যেখানে তারা যেটাকে আমরা অনলাইন বেসড ফাংশনাল বলি, যে একেবারে পরিপূর্ণভাবে আমাদের ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বেসড, অ্যাট দ্য সেম টাইম গ্রাহক যেই কারণে ইন্স্যুরেন্সের কাছ থেকে দূরে সরে গেছে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার মধ্য দিয়ে ইন্স্যুরেন্সের ভাবমূর্তি পরিবর্তনের যে চ্যালেঞ্জ তারা নিয়েছে, তখন আমার কাছে একজন ফাইন্যান্সিয়াল সৈনিক হিসেবে আমার কাছে মনে হয়েছে আই নিড টু ইনভলভ উইথ দিস প্ল্যাটফর্ম অ্যান্ড টু টেক দ্য অপরচুনিটি টু চেঞ্জ দ্য প্ল্যাটফর্ম। অ্যান্ড সেই কারণেই হয়তোবা এত চ্যালেঞ্জিং একটা সেক্টর হওয়ার পরে আমি খুব এক্সাইটেড, বিকজ অফ দ্যাট এখানে অনেকগুলো জিনিসের ইমপ্লিমেন্টেশন করার সুযোগ পাচ্ছি যেটা হয়তোবা অন্যান্য ইন্ডাস্ট্রিতে অলরেডি ইমপ্লিমেন্টেড। তো যেই কারণেই আমি এই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত এবং যথাযথভাবেই অত্যন্ত যৌক্তিক কারণেই সোনালী লাইফের সাথে সম্পৃক্ততার সুযোগ নিয়েছি। জনাব রুহুল আমিন, এবার আপনার কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের অনেকেই কিন্তু জানে না জীবন বীমায় পরিবারের শিক্ষা, স্বাস্থ্য খাত বিভিন্ন সুবিধাও পাওয়া যায়। তো আপনি একজন লায়ন তথা সামাজিক কর্মী হিসেবে এই বিষয়গুলো নিয়ে আসলে কিভাবে কাজ করার প্ল্যান করছেন বা কিভাবে দেখছেন? সরকারের যে সহযোগিতায় বীমা শিল্পের যে পরিবর্তন এসছে, বীমা শিল্প অনেকটা অবস্কিউর ছিল, অস্পষ্ট ছিল মানুষের কাছে। এর কারণ যে মাঠকর্মী যারা ছিল তারা ওয়েল পেড ছিল না, তো যার জন্য মাঠকর্মীরা হয়তো টাকা ভেঙে ফেলতো, যেটা অফিস পর্যন্ত গড়াতো না, আসতো না, এবং গ্রাহক দাবি পেত না। তো এই জিনিসটা যখন ইআরপি হলো, অনলাইনে গ্রাহক তার পেমেন্ট করছে, অনলাইনে নগদ, বিকাশ এবং ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে, তখন সাথে সাথেই কিন্তু গ্রাহক জেনে যাচ্ছে যে তার টাকাটা পৌঁছে গেছে। এই যে আস্থার জায়গা ফিরে আসছে, এটা কিন্তু আমরা কিন্তু গ্রাম পর্যায়ে, রুট পর্যায়ে মানে পৌঁছে দেওয়ার দায়িত্বটাই হচ্ছে আমাদের। একজন সমাজকর্মী হিসাবে, একজন লায়ন হিসাবে আমরা বলি যে where there is a need there is a lion। আমি মনে করেছি যে এখন সময় এসছে আমাদেরকে সামনে আসতে হবে। তো এই যে এখন গ্রাহক নিজে দেখছে এবং সরকার অত্যন্ত সুন্দরভাবে মনিটর করছে। আগে একটা সিম্পল অধিদপ্তরের, বাণিজ্য মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর ছিল, এখন বীমা একটা অর্থ মন্ত্রণালয়ের একটা কর্তৃপক্ষের আন্ডারে নিয়ন্ত্রিত, যার নাম IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বই হচ্ছে আমার। ওই দায়িত্ববোধটাই হচ্ছে যে আমাকে বাঁচিয়ে রাখবে এই মানুষের, বাংলাদেশের মানুষের মাঝে হাজারো বছর। এবারে জনাব মোর্শেদ, আপনার কাছে আমি জানবো, যেহেতু ব্যাংকিং এবং বীমা নিয়ে কথা হচ্ছে, আপনি তো ব্যাংকিং সেক্টর থেকে বীমা সেক্টরে এসেছেন, তো আপনি আসার পরে আমাদের বীমা সেক্টরে আসলে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন, আর নতুনভাবে আরো কি কি পরিবর্তন এর সাথে যুক্ত করা যায় যাতে করে বীমা সেক্টরও অনেক বেশি ইমপ্রুভ করবে, প্লাস হচ্ছে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে? ধন্যবাদ। আপনার কথা প্রসঙ্গে আমি আগে যে প্রশ্নের উত্তরটি দিয়েছিলাম সেটার সাথে সম্পূর্ণ করেই বলছি যে কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে আপনি একটা প্রসঙ্গ তুলেছেন। কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে কি বিষয়গুলো আমাদের কাছে দেখতে হয় বা দেখে, সামাজিক গ্রহণযোগ্যতা, আয়ের নিশ্চয়তা, কেরিয়ার গ্রোথ, যেটিকে আমরা বলি আমরা পর্যায়ক্রমে এখান থেকে উন্নততর পর্যায়ে যেতে পারবো কিনা, এবং এটির একটি রেগুলেটরি অথরিটি আছে কিনা।
এই 4টি বা 5টি বিষয়কে যদি মূল্যায়ন করা হয় তাহলে ব্যাংকিং কেরিয়ারকে যেটি দিয়ে আপনি তুলনা করেছিলেন যে ব্যাংকিং সেক্টরে যখন এই জিনিসগুলো নিশ্চয়তা তারা পায় যে সেখানে একটা রেগুলেটরি অথরিটি আছে বাংলাদেশ ব্যাংক, সেখানে আমি একজন প্রফেশনারি অফিসার থেকে পর্যায়ক্রমে আমি ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত হতে পারবো, সেখানে আমি স্টেবল ইনকামের পাশাপাশি মান্থলি যেই পরিমাণ আমার পারকিউজিট ফ্যাসিলিটিস দরকার, অ্যামিনিটিজ ফ্যাসিলিটিসগুলো আমার দরকার আমার লাইফস্টাইলের জন্য, তার প্রত্যেকটাই কিন্তু বিনিয়োগ করে থাকে ব্যাংকিং সেক্টর থেকে। ঠিক ওই বিষয়টিরই অবর্তমান থাকার কারণেই বিমা পেশাতে যোগ্যতর মানুষগুলো আসার উৎসাহ বোধ করে নাই। এবং 2010 সনের আগ পর্যন্ত ট্রেডিশনাল ওয়েতে যে বিজনেসের বিস্তারটি ঘটেছিল সেই বিস্তারের মধ্যে আসলে এজেন্ট সর্বস্বভাবে কোম্পানিগুলো যেভাবে তাদের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদেরকে পরিচালনা করেছিল সেখানে একমাত্র কমিশন ইনকাম ছাড়া আর কোনো রকম সুযোগ সুবিধা না থাকার কারণেই একদল নিবেদিত প্রাণ মানুষ সেখানে দীর্ঘদিনের জন্য ক্যারিয়ার করা অথবা আমরা যেই প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমরা যোগ্যতর স্টুডেন্টগুলোকে আমরা দেখি বিভিন্ন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, টেলিকমিউনিকেশনস, ব্যাংকিং সেক্টরে আমরা তাদের জয়েন করতে দেখি, তাদের রিসোর্সগুলো এখানে আসার সুযোগটি পায়নি। এবং 2010 সালের পর থেকে যখন আস্তে আস্তে গভর্নমেন্ট প্রতিটি পর্যায়ে তার নীতিগত সিদ্ধান্তগুলো রিভিউ করা, সেক্টরের অভিভাবক হিসাবে আইডিয়া রেখে রিফর্ম করা, এবং 2013 সনে যে কটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স পেয়েছে তার অধিকাংশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোই কিন্তু এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, যেটি স্যার বলছিলেন যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং অর্থাৎ ডিজিটালাইজেশন, অর্থাৎ আমরা বাংলাদেশের বর্তমান সরকারের যেটি সবচেয়ে গুরুত্বারোপ দেখি সেটি হচ্ছে সর্বস্তরের ডিজিটালাইজেশন, এবং ডিজিটালাইজেশনের ইম্প্যাক্টটাই কিন্তু আসলে হচ্ছে স্বচ্ছতার দৃষ্টান্ত। আর যখন আপনি স্বচ্ছভাবে কোনো বিনিয়োগকারীকে তার বিনিয়োগের প্রস্তাবনা দিবেন, সেখানে যখন আপনার কমিটমেন্টটি ঠিক থাকবে বা আপনি তাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, ইন্স্যুরেন্স বলেন ব্যাংক বলেন প্রতিটি ক্ষেত্রেই কিন্তু একটি প্রতিশ্রুতি, একটি কাগজের মধ্যে আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি তার বিনিময়ে আমাকে বিনিয়োগ করছেন, কোনো প্রকার ঝুঁকির মধ্যে আপনি পড়লেই আমি তাৎক্ষণিকভাবে আপনাকে সেই প্রতিশ্রুতি বহন করব। আরো শুনবো এবং জানবো অনেক কিছু আপনাদের দুজনের কাছ থেকে, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সোনালী লাইভ সোনালী জীবন। কথা বলছিলাম আমরা জীবন বীমা শিল্পের পরিবর্তন নিয়ে। এই পরিবর্তন নিয়ে আরো অনেক কথাই হবে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরছি এখনই, থাকুন এটিএন বাংলার সাথেই। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশে প্রথম এবং পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি। বর্তমান বিশ্বের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ইআরপি অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সকল কার্যক্রম পরিচালনা করে থাকে, যার জন্য জবাবদিহিতা এবং প্রতিশ্রুতি বজায় থাকে শতভাগ। এই সিস্টেম নিয়ে সোনালী লাইফ পৃথিবীর যে কোনো উন্নত দেশের বীমা কোম্পানির পাশে দাঁড়াতে পারে। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী জীবন, সুখের জীবন। নিজের প্রিমিয়াম নিজে দেব, লেনদেনে সচেতন হব। পরনির্ভরশীলতা কমিয়ে আপনি আপনার প্রিমিয়াম নিজ হাতে জমা দিন। সোনালী লাইফ যে কোনো ব্যক্তির মাধ্যম এড়িয়ে নিজ হাতে প্রিমিয়াম জমাদানে উৎসাহিত করে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এমন একটি ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে আপনি দেশে অথবা প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনি আপনার প্রিমিয়াম জমা দিতে পারবেন। আর আপনার প্রিমিয়াম পাঠানোর উপায় সহজতর করতে সোনালী লাইফ খোলা রেখেছে টাকা পাঠানোর সকল গেটওয়ে। ইচ্ছে করলে ইএফটির মাধ্যমেও আপনি আপনার প্রিমিয়াম জমা দিতে পারবেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী জীবন, সুখের জীবন। মেলা বাকি জমছে, আর কিছু দেওয়া যাবে না।
পলিসি কিনে গ্রাহক হতে পারেন। পাঠাতে পারেন অনলাইনে আপনার প্রিমিয়াম। শুধু অনলাইনে প্রিমিয়াম নয়, অনলাইনে আপনি প্রিমিয়াম স্ট্যাটাস দেখতে পারেন। এছাড়াও একজন গ্রাহক ইচ্ছে করলে তার বোনাসের স্ট্যাটাস দেখতে পারবেন। কিন্তু মনে রাখবেন, পলিসি খোলার পর পলিসির নাম্বারটা রেজিস্ট্রেশন করে নেবেন। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী জীবন, সুখের জীবন। উপার্জনক্ষম একজন মানুষের মৃত্যুতে একটি পরিবারে নেমে আসে অমানিসার ঘোর অন্ধকার। এমন বিপদের দিনেই আলোর মশাল জ্বালিয়ে এগিয়ে আসে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সময় মতো পরিবারটির পাশে অবলম্বন হিসেবে থাকে সোনালী লাইফ। মাত্র 7 দিনে প্রয়োজনীয় তথ্যাদি জমাদান সাপেক্ষে মরণোত্তর বীমার দাবি পরিশোধ করা সোনালী লাইফের অঙ্গীকার। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী জীবন, সুখের জীবন। এসো কর্মের হাত ধরে সঞ্চয় জীবন সাজাই, এসো সুন্দর আগামীর সোনালী প্রকল্পে নতুন এক স্বপ্ন রাঙাই। এসো কর্মের হাত ধরে সঞ্চয় জীবন সাজাই, এসো সুন্দর আগামীর সোনালী প্রকল্পে নতুন এক স্বপ্ন রাঙাই। পাবে সোনালী জীবন, পাবে সুখে জীবন, পাবে সোনালী জীবন, পাবে সুখে জীবন। এ তো সময়ের ওপেন চ্যালেঞ্জ, আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সোনালী জীবন, সুখের জীবন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে সোনালী লাইফ সোনালী জীবন অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে। দুজন অতিথির সাথে আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম জীবন বীমা শিল্পের বিভিন্ন পরিবর্তন নিয়ে। আবারও ফিরে যাচ্ছি আমাদের প্রসঙ্গে। ফিরে এলাম বিরতির পরে। আপনাদের দুজনের সাথেই অনেক বিশাল একটা আসলে আমি বলবো আলোচনা হচ্ছিল। এবারে আমি আপনার কাছ থেকে জানবো জনাব রুহুল আমিন, সেটি হচ্ছে স্বাধীনতার 50 বছর তো পেরিয়ে গেছে এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে শতভাগ শিক্ষা নিশ্চিত করা যায়নি এবং পরিবারের প্রধান যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু মানে তাদের হঠাৎ করে যদি শূন্যতা তৈরি হয়, কেউ যদি মারা যান, সেই ক্ষেত্রে সন্তানদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু অনিশ্চিত হয়ে পড়ে। পাশাপাশি শিক্ষা বীমার যে একটা সামাজিক সুরক্ষা রয়েছে সেটা সম্পর্কে আমাদের দেশের সাধারণ মানুষ এখনো পর্যন্ত অনেকটাই অজ্ঞাত। তো তাদেরকে আসলে কিভাবে করে আমরা এই শিক্ষা বীমার আওতায় নিয়ে আসতে পারি এবং এই ব্যাপারে তাদেরকে কিভাবে আমরা সচেতন করে তুলতে পারি, এই ব্যাপারে আপনার অভিমতটা আসলে জানবো। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা পারিনি একটা কারণে যে সরকারের যেই দরকার ছিল গার্জিয়ানশিপ, ওই গার্জিয়ানশিপটা পেয়েছি আমরা 2010 সাল থেকে। 2010 সালে সরকার বুঝতে পেরেছে, যখন ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আমরা পদ্মা সেতু টাকাটা পেলাম না, তখনই বুঝতে পেরেছে সরকার যে না, সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত না করলে আমরা মধ্যম আয়ের দেশে যেতে পারবো না, আর মধ্যম আয়ের দেশে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে সোশ্যাল সিকিউরিটি। এবং এই ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংক 600 কোটি টাকা দিয়েছে এই সেক্টরের ডেভেলপমেন্টের জন্য। এই টাকাটা ডেভেলপমেন্টের খাতে দেওয়ার কারণে এখানে ইআরপি এসছে, এখানে মাঠ কর্মীদের লাইফস্টাইল চলে এসছে। যারা মাঠ কর্মী ছিল, আমরা যাদের লাইফস্টাইল দিতে পারিনি এত বছর, লাইফস্টাইল চলে এসছে। এখন সময় এসছে প্রত্যেকটা সন্তানের শিক্ষা নিশ্চিত করা। এই শিক্ষা নিশ্চিত করার জন্যে শিশু শিক্ষা বীমা, বঙ্গবন্ধু শিশু শিক্ষা বীমা, এটা আমাদের সরকার কম্পালসারি করার জন্য বিবেচনায় রেখেছেন। এর মধ্যে কিন্তু প্রবাসী কল্যাণ বীমা কম্পালসারি হয়ে গেছে। এখন শিশু শিক্ষা বীমার বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, এই শিশু শিক্ষা বীমাটা যেহেতু সরকারের প্রায়োরিটি লিস্টে আছে, টু মেক ইট কম্পালসারি ফর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, ইভেন দেখবেন যে স্কুলে ভর্তি হওয়ার সময় ওই বীমাটা আছে কিনা ওটা এনশিওর করে নেবে। এই ক্ষেত্রে শিশু শিক্ষা বীমার ব্যাপারে আমি একটু বলি যে ইট উইল গিভ ইউ দুইটা বেনিফিট দিচ্ছে। এটাকে এই জন্য আমরা বলি যে জয়েন্ট ইন্স্যুরেন্স, অর্থাৎ সন্তান এবং সন্তানের অভিভাবক। সন্তানের যদি আমরা আশা করবো না সন্তানের কিছু হোক, তাহলে সন্তানের যদি কিছু হয় তো বাবা বেনিফিটটা পায়, আর সন্তান
বেঁচে থাকুক, এটি আমরা চাই। এবং বাবা যদি আর্লি লস অফ লাইফ হয় তখন বাচ্চা দুটো বেনিফিট শুরু পায়। একটা হচ্ছে যে সে তার বিমা অঙ্কের 1% করে শিক্ষাবৃত্তি প্রতি মাসে চালু হয়ে যাচ্ছে এবং কোনো বিমার কিস্তি দেওয়া লাগছে না। আরো জানবো আপনাদের কাছ থেকে, কিন্তু তার আগে আপনি যে শিক্ষা বীমা নিয়ে যেটা বলছিলেন যে শিক্ষা বীমার ক্ষেত্রে যদি অভিভাবক হারায় তাহলে যেমন সন্তান লাভবান হচ্ছে, তেমনি একটি সম্প্রতি আমাদের মানে বাস্তব ঘটনা রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির, সেটি আমাদের দর্শকদের মাঝে আমি একটু তুলে ধরতে চাই, তাহলে তারা আরো ভালো করে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এখন আমি যার কথা বলছি তার নাম হচ্ছে অ্যান্থনি ডি কস্তা, সোনালী লাইফের একজন সম্মানিত বীমা গ্রাহক। তিনি তার ছেলে মাস্টার জোসেফ ডি কস্তার নামে 10 লাখ টাকার 10 বছর মেয়াদি একটি শিক্ষা বীমা গ্রহণ করেন। মাত্র একটি কিস্তি জমা দেওয়ার পরপরই অ্যান্থনি ডি কস্তার ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান এবং সোনালী লাইফ তার অঙ্গীকার অনুসারে 4 দিনের রোহিতার কাছ থেকে সরাসরি আমরা জেনে নিই তার এই ব্যাপারে অনুভূতি এবং কিছু কথা। কি নাম? আমার নাম অ্যান্থনি ডি কস্তা। আমি রিটায়ার্ড ব্যাংকার। আমার দুইটা ছেলে। হ্যাঁ, বড় ছেলে ওর বয়স এবার 2021-এ 20 বছর হলো। তো আমি যতদূর জানছি যে আপনার এখানে আপনার ছেলের নামে একটা ইন্স্যুরেন্স করা ছিল শিক্ষা বিমা। রাইট। তো শিক্ষা বিমা এখন আপনার বিমাটা কত বছর ছিল? এটা বিমাটা 10 বছরের কভারেজ ছিল। আর আপনার ছেলে বয়স ছিল? আমার ছেলের বয়স হলো 12 বছর 5 মাস। ও কোন ক্লাসে পড়তো? ও ক্লাস 7-এ পড়তো, বিএফ শাহিন কলেজে। মারা গেছে আসলে এটা খুব আচমকা একটা, মানে আমাদেরও আমরা পুরো বুঝতে পারিনি। আমরা 20 তারিখে তাকে নিয়ে যাই সেন্ট ভিয়ানি হসপিটাল, সেই হসপিটালে নিয়ে যাই। তো ব্লাড টেস্টে ওই সময় সন্ধ্যার সময় পাওয়া গেল যে ও ডেঙ্গু পজিটিভ। 26 তারিখে মানে ক্রিটিক্যাল এই ফেজটা সে পার করতে পারলো না, ওই সময় সন্ধ্যার পরেই মারা গেল। একটা তো ধরেন একটা কথা প্রচলিত আছে যে বিমার টাকা পাওয়া যায় না, ক্লেম দেবেন, বিমা কোম্পানির পিছনে ঘুরতে ঘুরতে জোতার তলিক হয়ে যায়। এই ক্ষেত্রে তো আপনারটা হয় নাই। হ্যাঁ, আমারটা তো হয়ই নাই, বরঞ্চ আমি এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের তাদের যে মানে প্রচারণা, তারা যে কথা কমিটমেন্ট করে সেই কমিটমেন্টের আমি প্রতিফলন দেখলাম আমার। মানে ইন্স্যুরেন্স করার ব্যাপারটা হলো আমাদের একটা বাংলাদেশে একটা মানে একটা নেগেটিভ প্রচলন আছে যে ইন্স্যুরেন্সে ক্লেম করলে ইন্স্যুরেন্সের কোম্পানিগুলো অনেক ঘোরায় কিংবা দিতে চায় না, কিংবা ইন্স্যুরেন্সের প্রিমিয়ামগুলো মেরে দেয় তার এজেন্টরা বিভিন্নভাবে করে। হ্যাঁ, এইগুলো নিয়ে অনেক কথাবার্তা শুনতাম। কিন্তু আমার মানে যেহেতু আমার একটা ছিল যে আমি এমন একটা কিছু করব যেটা আমার ইনভেস্টমেন্ট হয়, আমার রিস্ক মিনিমাইজ হয়, প্লাস আমার এটা ইনকাম ট্যাক্সেরও একটা বার্ডেন কমানো যায়। সেইভাবে আমি কিন্তু ইন্স্যুরেন্সের প্রতি আমার এইটা ছিল সবসময় প্রথম থেকেই। এই জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমার এমডি স্যারকে আমি খুব ধন্যবাদ। মানে পিতা হিসাবে আমার ইন্স্যুরেন্সের টাকা পাবে আমার ছেলে, আমি এই জন্য করেছিলাম। উল্টা হয়ে গেল। এটা মানে আমার জন্য কত যে কষ্টের ব্যাপার। আমি এটা মানে সারা জীবনে এটা বয়ে যেতে হবে। তো এটা আসলে আমরা পিতা হিসেবে তো এটা আমি কখনো চাই না, কেউ চায় না। কিন্তু দুর্ভাগ্য আমি পিতা হিসেবে আমি দুর্ভাগ্য বলতে পারি, আনলাকি ফাদার আমি, যে আমার ছেলের লাশ আমাকে কাঁধে নিতে হলো। এবং ছেলের জন্য যে ক্লেম, ছেলে যেটা পাবে সেটা পিতা পেল। এটাই। তো এটা টাকার পরিমাণটা কত ছিল যে আপনার? 10 লাখ ফেস বিল। তা তো সোনালী লাইফ তো 7 দিনে সেটেল করে সাধারণত। এটা আপনার ক্ষেত্রে এটা কি হয়েছিল? আমার ক্ষেত্রে 4 দিনের মধ্যে আমি পেয়ে গেছি। 4 দিনের মধ্যে পেয়ে গেছি, মানে কোনো অসুবিধা হয়নি? অসুবিধা হয়নি, বরঞ্চ তারাই আমাকে মানে এই শোকের মধ্যে তারাই আমাকে সাহস জুগিয়ে আমাকে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে আমাকে হেল্প করেছে। কীভাবে কী প্রসিডিওরটা আমাকে জানিয়েছেন ওনারা। আমি নিজেও তো মৃত্যুর দ্বার প্রান্ত থেকে এসে গেলাম, মানে ফিরে এসেছি। তখন আমার মৃত্যুর ভয়টা ছিল। আমি মানে মনে হচ্ছিল যে আমার তো কাজ আমি এখনও শেষ করি নাই, আমার মরলে আমার অনেক কিছু আমার ফ্যামিলি সাফার করবে। তো এই মৃত্যু ভয়টা আমার ছিল। তার ফলে আমি আবার আমার সৃষ্টিকর্তার কাছে
আমি ঠিকই ফিরে আসলাম, কিন্তু ফিরে আসলাম তাদের কি হলো, আমার তো ছেলে চলে গেল আবার এই ঠিক 6 মাসের মাথায়, 7 মাসের মাথায়। হয়তো বা সৃষ্টিকর্তা চাইছিলেন আমার ছেলের লাশ আমি নিজেই কাঁধে নিব। আর সবচেয়ে আরেকটা এই দুঃখের পাশাপাশি আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ জানাই, তার ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এমডি স্যারকে ধন্যবাদ জানাই। তিনি আমার খবর পেয়ে আমার ব্যাপারে উনি অনেক খোঁজ খবর নিয়েছেন, পরিবারের সম্বন্ধে খোঁজ খবর নিয়েছেন এবং আমাকে সমবেদনা জানাইছেন এবং আমার জন্য তিনি যা করেছেন আমি জানি না এটার মূল্য কি। তো আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার ছেলে মারা গেছে, এটা আমরা বিদেহিয়াতে মাগফিরাত কামনা করছি। আপনার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়তো বা কখনোই পূরণ হবে না। তো সোনালী লাইফ তার সাধ্যমতো আপনার পাশে দাঁড়াবার চেষ্টা করছে অবশ্যই, এবং সোনালী লাইফ 7 দিনের ক্লেম পরিশোধ করে এটা আমরা চেষ্টা করছি পাশে দাঁড়াবার জন্য। এবার আমরা আসতে চাই আপনার কাছে জনাব মোর্শেদ, আপনার কাছে আমি যে প্রশ্নটি করব, আরও অনেক বীমা কোম্পানি রয়েছে 33টি বা 34টি, যারাও প্রতিষ্ঠিত বীমা কোম্পানি হিসেবে আমাদের দেশে নাম লিখিয়েছেন, কিন্তু তারপরেও সোনালী লাইফের সাথে তাদের যে মৌলিক পার্থক্য, যেটি আসলে আমাদের সাধারণ মানুষদের জানা খুব জরুরি, কেন তারা সোনালী লাইফের সাথে যুক্ত হবে সে সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ। আমি প্রথমেই যেটি আমার পূর্বতন বক্তা বলছিলেন যে শিক্ষা বীমার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি কিন্তু একটি সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনের ক্ষেত্রে কিন্তু একটি সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা, যেটি অলরেডি দৃশ্যমান। এর পরপরই যেই বিষয়টা আসে সেটি হচ্ছে একটি প্ল্যাটফর্ম প্রয়োজন হয়, কারণ অর্গানাইজেশনগুলোর মধ্যে সব অর্গানাইজেশন যে সমানভাবে সমান তালে একসাথে একদিনে এগিয়ে আসবে এটি আশা করা ঠিক নয়। তবে এই বিষয়টির ক্ষেত্রেই সোনালী লাইফ ইন্স্যুরেন্স 2013 সন থেকে যে বিষয়গুলোকে মূল্যায়নের মাধ্যমে অন্যদের থেকে মৌলিকত্বর দিক থেকে আলাদা হয়েছে, সেটিকে যদি আমরা ফাইন্যান্স পয়েন্ট অফ ভিউ থেকে বা এটি অর্গানাইজেশন রিভিউ পয়েন্ট অফ ভিউ থেকে জাজ করি, তাহলে প্রথমে হচ্ছে কাস্টমার্স, গ্রাহক কোন জায়গায় বিনিয়োগ করতে চান বা গ্রাহক কেন বিনিয়োগ করবেন, এর উত্তরটি সোনালী লাইফ দিয়েছে তাদের সার্বিক বিনিয়োগ পন্থার স্বচ্ছতার মাধ্যমে। অর্থাৎ একজন গ্রাহক বিনিয়োগ করার আগে তার দুটো জিনিসের বিষয় পরিষ্কার হতে হয়। একটা হচ্ছে আমার বিনিয়োগের টাকা তুমি সময় মতো ফেরত দিবা কিনা, আরেকটা হচ্ছে আমি এটি বিনিয়োগের মাধ্যমে এখানে লাভবান হব কিনা। এই দুটো জিনিসকে নিশ্চিত করার জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স 2013 সন থেকে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, যেটি বারবার আমাদের দুজনের বক্তব্যে এসেছে, এটির মাধ্যমে প্রযুক্তি নির্ভরতার মাধ্যমে স্বচ্ছতাটাকে আমরা প্রমাণ করে দিয়েছে, যার কারণেই বাকি 33টি বা 34টি বা আরও যে 34টি কোম্পানি আছে তাদের সাথে আমাদের এই জায়গার একটি মৌলিক পার্থক্য আমরা স্থাপন করতে পেরেছি যে আমার এখানে স্বচ্ছ। গ্রাহক বিনিয়োগ করলে তার বিনিয়োগের নিয়ন্ত্রণ থাকবে এজেন্টের কাছে, এটি একটি অত্যন্ত অবিবেচনা প্রসূত একটি আকাঙ্ক্ষা, কারণ গ্রাহক হিসেবে বিনিয়োগকারী হিসেবে তার বিনিয়োগের নিয়ন্ত্রণ তার কাছে থাকবে, এটি তার মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদাটাই সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিশ্চিত করেছে প্রযুক্তির মাধ্যমে, এবং তার পাশাপাশি যেটি হয়েছে যে গ্রাহক হিসেবে আমাদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকের প্রত্যাশা থাকবে যে মেয়াদ পূর্তিতে তার টাকাটি সময় মতো তার হাতে আমরা পৌঁছে দিব কিনা, অথবা যে কারণে ইন্স্যুরেন্স করবে বা লাইফ ইন্স্যুরেন্স করবে সেটি হচ্ছে ঝুঁকির বিনিময়। আমার পরিবারের জন্য আমি একটি ইন্স্যুরেন্স কাভারেজ রেখে গেলাম, আমি মঞ্জুর মোর্শেদ মারা গেলাম, আমার পরিবার যদি এটি আদায় করতে গিয়ে বছরের পর বছর ইন্স্যুরেন্সের দরজায় কড়া নাড়তে হয়, তাহলে নিশ্চয়ই আমি ফেরার পরে আমার প্রতিবেশী কাউকে ইন্স্যুরেন্স করতে উৎসাহিত করব না। আর যে কারণেই সোনালী লাইফ ইন্স্যুরেন্স তাদের 1 বছরের গবেষণায় এই বিষয়টির উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে, এবং সেক্ষেত্রেই ইতিহাস সৃষ্টি করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স স্বাধীনতা পরবর্তী যে কোনো লাইফ ইন্স্যুরেন্স ইন বাংলাদেশ এর ক্ষেত্রে 7 দিনের মধ্যে দাবি নিষ্পত্তি করার ইতিহাস তৈরি করেছে গত 8 বছর যাবৎ। তাহলে এই দুটো পয়েন্টই কিন্তু একজন গ্রাহকের কাছে আমাদের কাস্টমার হিসেবে আমাদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে। তার পাশাপাশি যেটি হচ্ছে সেটি হচ্ছে আমি বিনিয়োগের ক্ষেত্রে একটি লভ্যাংশ প্রত্যাশা রাখি। আমি 10 বছরের জন্য এটি বিনিয়োগ করলাম, আমি 10 বছর ধরে জানতে পারলাম না যে আমি কত টাকা করে বোনাস পাচ্ছি বা কত টাকা করে আয় আমাকে দেয়া হচ্ছে। সোনালী লাইফ বলছে গ্রাহকের বোনাসের ডিক্লারেশন যদি আমি প্রতি বছর নিয়ে থাকি তাহলে তাকে দেখাতে আমার কোনো আপত্তি নেই, এবং এটিও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একটি অনন্য বৈশিষ্ট্য। মৌলিকত্বের দিক থেকে এটি গ্রাহকের কাছে আমাদের বিশ্বস্ততা তৈরি হয়েছে। আমরা গত 2020 সনে 1080 টাকার যে বোনাস দিয়েছি, এটি এমন কোনো গ্রাহক নেই তিনি তার অ্যাপসের মাধ্যমে এটি দেখতে পাবেন না। আর যে কারণেই আজকে আমরা গর্বের সাথে বলতে পারি সোনালী জীবন সুখের জীবন। ধন্যবাদ।
অনেক সুন্দর করে আপনি বলেছেন, যদিও ট্যাগ লাইনটি সবসময় আমি বলে থাকি। তো হোপফুলি সোনালী লাইফ যেভাবে করে এগিয়ে যাচ্ছে সফলতার সাথে, এই সফলতা আরো অগ্রগতি হবে এবং আমাদের যে গ্রাহক সংখ্যা রয়েছে তার পরিমাণ দিন দিন বাড়বে। আপনাদের দুজনের কাছে থেকে অনেক কিছু জানলাম আজ। আসলে জীবন বীমা শিল্পের পরিবর্তন নয়, পুরো বীমা সেক্টরটি নিয়ে আজ আমরা কথা বলার চেষ্টা করেছি। ধন্যবাদ আরো একবার আপনাদের দুজনকে আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সোনালী লাইফ সোনালী জীবন অনুষ্ঠানের আয়োজন। চেষ্টা করেছি জীবন বীমা শিল্পের নানা দিক আপনাদের সামনে তুলে ধরতে, পাশাপাশি বীমা শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। আবারও পরবর্তী আয়োজনে ফিরে আসবো নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে কাটুক আপনাদের জীবন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। সোনালী জীবন, সুখের জীবন।